শুনছেন নীরব ভালোবাসার আগুন, লেখিকা সামিয়া ইসলাম, আর কণ্ঠে আমি ছোঁয়া। পর্ব 9। সবাই একটু আগেই একসাথে মিতালির রুমে এসেছে। আসার কারণ একটাই, সোমাইয়ার হাতে বেশ ভালোই চোট লেগেছে। এর ঠিক আগের ঘটনাটা ছিল পুরোপুরি অপ্রত্যাশিত। মিতালি, সারিনা, মিষ্টি, রূপা আর সোমাইয়া একসাথে ঘরের ভেতরের দিকে যাচ্ছিল। হাঁটতে হাঁটতেই হঠাৎ সোমাইয়ার জুতার সঙ্গে ওড়নার পাথরগুলো আটকে যায়। সঙ্গে সঙ্গে সে থেমে যায়। হালকা ঝুঁকে জুতা থেকে ওড়নাটা সরাতে যাচ্ছিল সে। ঠিক সেই মুহূর্তে ভেতরের ঘর থেকে তানভীর বের হচ্ছিল, হাতে কয়েকটা জরুরি ফাইল, মাথা ভর্তি চিন্তা। ফাইলগুলোর দিকে চোখ। দ্রুত পায়ে সামনে এগোচ্ছিল। নিচু হয়ে থাকা সোমাইয়াকে সে একদমই খেয়াল করেনি। পরের মুহূর্তেই ঘটে গেল সেই অপ্রত্যাশিত দুর্ঘটনা। তানভীর সোজা এসে সোমাইয়ার সঙ্গে ধাক্কা খেয়ে ভারসাম্য হারালো। দুজনেই একসাথে ফ্লোরে পড়ে গেল। তানভীরের হাত থেকে সব ফাইল ছিটকে চারিদিকে ছড়িয়ে পড়ল। হঠাৎ এমন কিছু ঘটবে সে নিজেও বুঝে উঠতে পারল না। মাথার ভেতর একটাই কথা ঘুরছিল, এটা কি হলো? অন্যদিকে সুমাইয়ার মনে হলো যেন শরীরের উপরে একটা হাতি এসে পড়েছে। সবকিছু কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেল। জোরে পড়ে যাওয়ার কারণে সুমাইয়ার হাতটা পাশেই রাখা একটা ফুলের টবের সঙ্গে গিয়ে সজোরে লাগলো। টবটা নিচে পড়ে ভেঙে গেল। সেই ভাঙার শব্দে পেছনে ফিরে তাকিয়ে দেখলো মিতালি, মিষ্টি, রূপা আর সারিনা চারজনই এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেছে। এই সময় তানভীর পুরো ঘটনাটা বুঝতে পারলো। সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ালো, মুখে অপ্রস্তুত ভাব। তাড়াতাড়ি সুমাইয়াকে উঠাতে হাত বাড়িয়ে দিল, কিন্তু সুমাইয়া হাত ধরল না। সে রাগী চোখে তাকিয়ে আছে তানভীরের দিকে। তানভীর অপ্রস্তুত হয়ে বলল, আসলে সরি, আমি বুঝতে পারিনি। ফাইলগুলোর দিকে তাকিয়ে হাঁটছিলাম, কখন যে আপনার সঙ্গে ধাক্কা লেগে গেল খেয়ালই ছিল না। পুরোপুরি আমার ভুল। কথা শুনে সোমাইয়ার রাগ আরো বেড়ে গেল। গা রি করে উঠল রাগে। কোন দিকে তাকিয়ে হাঁটেন আপনি? চোখ দুটো কি পকেটে নিয়ে হাঁটেন? একটা আস্ত মানুষকে দেখতে পান না? মনে হচ্ছে শরীরের সব হাড় ভেঙে গেছে আমার। এভাবে কেউ হাঁটে? এত বড় বাড়ি, এত মানুষ, আর আপনি চোখ বন্ধ করে হাঁটছেন। একটার পর একটা কথা বের হতে লাগলো। আপনাদের মতো মানুষরা ভাবেন সামনে কেউ থাকুক আর না থাকুক, রাস্তা তো আপনাদেরই। এখন হাতটা দেখেন কি ব্যথা করছে। এই সময় সারিনা দৌড়ে এসে পৌঁছালো। ওর চতুর মাথার সঙ্গে সঙ্গেই ঢুকে গেল একটু আগের ঘটনাটা। সুমাইয়ার রিয়াকশনটা একটু বেশি হয়ে যাচ্ছে, তাই সে সুমাইয়াকে উঠাতে উঠাতে তানভীরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সরি ভাইয়া, ওর কথাগুলোতে কিছু মনে করবেন না প্লিজ। আসলে ও খুব রেগে গেছে, তাই এমন কথা বলছে। এখানে কারো দোষ নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট। এরপর সুমাইয়াকে ধরে মিতালি রুমের দিকে নিয়ে গেল। তাদের পেছনে পেছনে মিতালি, মিষ্টি আর রূপাও চলে গেল। এখানে থেকে গেল সারিনা আর তানভীর। সারিনা ঝুঁকে ছড়িয়ে থাকা ফাইলগুলো একে একে গুছিয়ে তুলে দিল। ফাইলগুলো তানভীরের হাতে দিয়ে আবার বলল, প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না। তানভীর হালকা হাসলো, সমস্যা নেই, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আসলে ভুলটা আমারই ছিল, না দেখে ভাবে হাঁটা ঠিক হয়নি। একটু থেমে সারিনার দিকে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, আমি তো আপনাকে চিনি। সারিনা বলে উঠল, আপনি আমাকে কিভাবে চিনেন? সঙ্গে সঙ্গেই তানভীর বলে উঠল, সেই দিনের কথা, যেদিন মেহেরানের সঙ্গে ধাক্কা লেগে সারিনা পড়ে গিয়েছিল। তখনই সারিনার মনে পড়ে যায় এই লোকটাও সেদিন মিতালির ভাইয়ের সঙ্গে ছিল। কৌতূহল নিয়ে সারিনা জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি মিতালির ভাইয়ের কে হন? তানভীর শান্তভাবে উত্তর দিল, আমি মেহেরান স্যারের অ্যাসিস্ট্যান্ট। সারিনা শুধু বলল, আচ্ছা। একটু থেমে আবার সারিনা বলল, আচ্ছা আপনি আমাকে কিভাবে চিনেন? আর আমি এই বাড়িতে কি করছি, কেন এসেছি, সেটা একবারও জিজ্ঞেস করলেন না কেন? তখন তানভীর বলে উঠল, কারণ আপনার ব্যাপারে সবকিছু জানার শেষ আমার। এই কথা শুনে সারিনা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। তানভীর মনে মনে ভেবে উঠল, হায় আল্লাহ, ভুলে গিয়ে ভুল কথা বলে ফেলেছি। সঙ্গে সঙ্গেই কথা সামলে নিয়ে বলল, মিতালির কাছ থেকে শুনেছি আপনি মিতালির ফ্রেন্ড। সারিনা হালকা স্বরে বলল, ও আচ্ছা। তারপর আর কিছু না বলে সেখান থেকে চলে গেল মিতালির রুমে। অন্যদিকে সুমাইয়া রাগে তানভীরের 14 গোষ্ঠী উদ্ধার করছে, আর সবাই সুমাইয়ার কথা শুনে হাসছে। সুমাইয়া এমনিতে সহজে রাগে না, কিন্তু একবার রেগে গেলে সে কি বলে তা সে নিজেও জানে না। ব্যান্ডেজ করা শেষ হলে সবাই মিতালির রুম থেকে বের হয়ে আসে। বের হতেই দেখা হয় নীরা, এভান আর সাদিকের সঙ্গে। সারিনা এক নজরেই বুঝে ফেললো এরাই হচ্ছে সেই বিদেশি আইটেমগুলা। তখনই সে এভানকে উদ্দেশ্য করে বলে ওঠে, হেই ভাইয়া, কেমন আছেন?
এভান সঙ্গে সঙ্গে হেসে বলে ওঠে, হ্যালো কিউটি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সারিনার সঙ্গে কথা বলতে বলতে আর চোখে মিতালির দিকে তাকায় এভান। অন্যদিকে নীরার সঙ্গে পরিচয় হয় মিষ্টি আর রূপার। কথা বলতে বলতে তারা অন্যদিকে চলে যায়। সুমাইয়া এখনো মিতালির রুমেই আছে, বের হয়নি। অনেকবার বের হতে বলা হয়েছে, কিন্তু সে বলছে একটু পর বের হবে, তাই আর কেউ কিছু বলেনি। মিতালির আজ কেমন জানি কথা বলতে লজ্জা লাগছে। এভান সারিনাকে উদ্দেশ্য করে আবার মিতালির দিকে তাকিয়ে বলে, ওনার নাম মিতালি রাইট? সারিনা সঙ্গে সঙ্গে বলে ওঠে, এক্স্যাক্টলি, একদম সঠিক বলেছেন। কিন্তু আমি যতটুকু শুনেছি আপনারা এসেছেন তো প্রায় 2-3 দিন হয়ে গেছে, এর মধ্যে তো চেনার কথাই মিতালিকে। এভান হালকা হেসে বলে, ওনাকে এখন পর্যন্ত সামনাসামনি দেখিনি, আমার সঙ্গে কথাও বলেনি, তবে একবার আমাকে লুকিয়ে দেখছিল, এটা আমি দেখে ফেলেছি। এই কথা বলে এভান একটা মুচকি হাসি দেয়। সারিনা সঙ্গে সঙ্গে বলে ওঠে, কিরে মিতালি, এগুলো কি শুনতেছি? তুই কি আজকাল কাউকে লুকিয়েও দেখিস নাকি? মিতালি লজ্জায় তখনই সেখান থেকে চলে যায়। সারিনা সাদিক আর এভানের দিকে তাকিয়ে হেসে বলে, আমার বান্ধবীটা একটু বেশি লাজুক। একটু পর আবার সারিনা বলে ওঠে, এতক্ষণ কথা বললাম, এখন পর্যন্ত তো আপনাদের নামই জানা হলো না। সাদিক বলে ওঠে, আমার নাম সায়র সাদিক, আর এই হচ্ছে আমার বন্ধু আর্লিন এভান। সারিনা হেসে বলে, বাহ বেশ সুন্দর নাম। এভান মজা করে বলে, কিউটি তোমার নাম কি? সারিনা সঙ্গে সঙ্গে উত্তর দেয়, সারিনা শেখ সারা। এদের সঙ্গে কথা বলতে বলতে চারিদিকে চোখ বোলাচ্ছিল সারিনা। তখনই সাদিক বলে ওঠে, তুমি কি কাউকে খুঁজছো কিউটি? সারিনা হেসে বলে, আমি কাউকে খুঁজবো কেন, এমনি তাকাচ্ছি আর কি। কিন্তু আসল সত্যটা ছিল অন্য। সারিনা এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল শুধুমাত্র একবার সেই কাঙ্ক্ষিত মানুষের মুখ দেখার অপেক্ষায়। মেহেরান বসে বসে ল্যাপটপে একটা কাজ করছিল। ঠিক তখনই দরজা খুলে হুড়মুড় করে ঢুকে পড়ে সাদিক আর এভান। মেহেরান সঙ্গে সঙ্গে মাথা তুলে তাকায় এবং বিরক্ত গলায় বলে ওঠে, একটু শান্তভাবে চলাফেরা করতে পারিস না তোরা? তারপর দুজনে গিয়েই মেহেরানের দুই পাশে বসে পড়ে। মেহেরান ভ্রুকুচকে তাকাতেই এভান হেসে বলে ওঠে, কিরে মেহেরান, তুই এত খারাপ কেমনে হইলি? তোর বন্ধুরা এত বছর ধরে সিঙ্গেল মরে যাচ্ছে, গার্লফ্রেন্ডের অভাবে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি আমরা। একটুও থামলো না ইভান, কথা বাড়িয়ে বলে, আর এইদিকে তোর বোন আর বোনের বান্ধবীরা এত সুন্দর সুন্দরী থাকতে তুই আমাদেরকে এত বছর সিঙ্গেল রাখলি, ছি। সাথে সাথে তাল মিলিয়ে সাদিক বলে ওঠে, একদম ঠিক বলছে, এমন অন্যায় বন্ধুত্বে কখনো ক্ষমা করা যায় নাকি। তখনই দরজার সামনে এসে দাঁড়ালো নীরা। নীরাকে দেখা মাত্র সাদিক তড়িঘড়ি করে বলে উঠল, আমি না, সব এভান বলছে, আমার কোনো গার্লফ্রেন্ড চাই না। ওদের এই কথোপকথনে মাঝেই মেহিক হেসে সবাই দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি এসো সবাই, কেক কাটার সময় হয়ে গেছে। রাত ঠিক 12টা। পুরো ছাদ তখন আলো আর মানুষের কোলাহলে ভরে গেছে। শুধু ছাদ নয়, মনে হচ্ছে পুরো বাড়িটাই অতিথিতে ঠাসা। বার্থডে পার্টিতে যেমনটা হয় ঠিক তেমনই একটা উৎসব মুখর দৃশ্য। কেউ হাতে গ্লাস নিয়ে হালকা ড্রিঙ্ক খাচ্ছে, আবার কেউ এক কোনায় দাঁড়িয়ে গল্পে মেতে উঠেছে। হাসি, কথা আর ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে চারপাশে এক ধরনের আনন্দের হুল্লোড়। এই মুহূর্তে সবার দৃষ্টি এক জায়গাতেই, মেহিক আর মাহির। মেহিক নীল রঙের শাড়িতে অপরূপ লাগছে। শাড়ির নরম রঙের সাথে তার মুখের হাসিটা আরো উজ্জ্বল হয়ে উঠেছে। আর মাহির কালো শার্ট প্যান্টে ছোট হলেও বেশ স্মার্ট দেখাচ্ছে, মাশাল্লাহ বলতেই হয়। মা আর ছেলের এই জুটিটা যেন পুরো পার্টির প্রাণ। এক পাশে ক্যামেরাম্যান টানা ছবি তুলেই যাচ্ছে, কখনো মেহিকের দিকে ফোকাস, কখনো মাহির হাসি মুখ একটা মুহূর্ত মিস করতে চায় না যেন। কেকের টেবিলের উপরে এক পাশে রাখা একটা ফোনে ভিডিও কলে আছে ইমরান। নরওয়েতে থেকেও যেন এই মুহূর্তের অংশ হয়ে আছে। ইমরান মেহিকের হাজবেন্ড আর মাহিরের বাবা। মেহেরানের অনুপস্থিতিতেও সবকিছু সামলাচ্ছে ইমরান। ফোনের স্ক্রিনে তার মুখে একটা আলাদা উচ্ছ্বাস, চোখে সন্তুষ্টির ঝিলিক। কেক কাটার সময় সবাই সামনে এসে জড়ো হলো। ঠিক তখনই মাহির মেহেরানের হাত ধরে টেনে নিয়ে এলো, ছোট্ট হাতে শক্ত করে ধরে রাখলো, যেন এই মুহূর্তে সবাই একসাথে থাকতে হবে। এরপর একসাথে মিলে কেক কাটলো তারা। চারদিকে তখন হাততালি, চিৎকার আর শুভেচ্ছার বন্যা। পুরো ছাদটা যেন মুহূর্তের মধ্যে আনন্দে ভরে উঠল। সবাই তখন কেক কেটে বার্থডে সেলিব্রেট করছে, ছাদের উপরে যার যার মতো পার্টি এনজয় করছে। আর ঠিক সেই সময় সারিনা বেচারি রোজিনা শিকদারের রুমে চুপচাপ করে বসে আছে।
কিছুক্ষণ আগেও সে সবার সাথে আড্ডায় আনন্দে মেতেছিল, হাসছিল, গল্প করছিল, মুহূর্তগুলো উপভোগ করছিল। কিন্তু হঠাৎ করে সারিনার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। ব্যথাটা এতটাই তীব্র ছিল যে ঠিকমতো হাঁটতেও পারছিল না সে। মুখে যন্ত্রণা স্পষ্ট হয়ে উঠছিল। মিতালি বিষয়টা বুঝতে পেরেই রোজিনা শিকদারকে জানায়। এক মুহূর্ত দেরি না করে রোজিনা শিকদার সারিনাকে নিজের রুমে নিয়ে যান। বাইরে সবাই আনন্দ করছে আর সুমাইয়া সারিনার পাশে বসে আছে। সারিনার এটা একদমই ভালো লাগছিল না। তার জন্য সুমাইয়া যেন পার্টির আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। অনেক জোর করেই সে সুমাইয়াকে ছাদে সবার কাছে পাঠিয়ে দেয়। রোজিনা শিকদার খুব যত্ন করে সারিনার পাশে বসে পড়েন, গরম পানির ব্যাগ এনে দেন, মাথায় হাত বুলিয়ে দেন, বারবার গরম পানি খেতে দেন, হালকা কম্বল গায়ে জড়িয়ে দেন যেন ঠান্ডা না লাগে। ব্যথা কমানোর জন্য ঔষধের কথা ভাবেন আর বারবার বলেন আরাম করে শুয়ে থাকতে। ঠিক যেন একজন মা তার মেয়েকে এই সময় আগলে রাখছে। সবটাই তিনি মন দিয়ে করছেন। রোজিনা শিকদার অনেক আগে থেকেই সারিনাকে পছন্দ করতেন। মেয়েটা চঞ্চল, বাচাল, একটু বেশি কথা বলে ঠিকই, তবুও রোজিনা শিকদারের কাছে ভীষণ আপন লাগে। মিতালিকে প্রায়ই বলতো স্কুল থেকে আসার সময় সারিনাকে নিয়ে আসতে। আগে কিছুদিন পর পর আসতো সারিনা, এখন আর তেমন আসে না। তবুও ফোনে কথা হয় মাঝে মাঝে। মেয়েটাকে রোজিনা শিকদারের ভীষণ ভালো লাগে। মনের ভেতরে এক অদ্ভুত মায়া কাজ করে তার। মনে মনে ভাবেন যদি এই মেয়েটাকে নিজের মেয়ে করে নিজের বাড়িতে রাখতে পারতেন। ভাবনাটা চুপচাপ মনে জমে থাকে। এরই মধ্যে সারিনার পেটের ব্যথা তীব্র থেকে আরো তীব্র হয়ে ওঠে। প্রতি মাসের এই কয়েকটা দিন সে কিভাবে কাটায় সেটা তার বাড়ির লোক খুব ভালো করেই জানে। ব্যথায় তার মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে, চোখে মুখে ক্লান্তি আর যন্ত্রণা। এই অবস্থা দেখে রোজিনা শিকদার আর দেরি করেন না, তাড়াতাড়ি মেহিককে ডেকে আনলেন। যেহেতু মেহিক একজন ডাক্তার, এই পরিস্থিতিতে সে সবচেয়ে ভালো বুঝবে। মেহিক সারিনাকে ভালো করে দেখে নিল, কিছুক্ষণ প্রশ্ন করলো, তারপর কয়েকটা ওষুধের নাম বলল। কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলোর একটাও তখন বাসায় ছিল না। কথা শুনে সারিনা হালকা কষ্টের হাসি দিয়ে বলে উঠল, এই ওষুধগুলো আসলে আমার বাসাতেই আছে। তারপর একটু থেমে নরম স্বরে বলল, আন্টি আমি এখন বাসায় চলে যাই, পরে আবার এসে দেখা করব। রোজিনা শিকদার আজকে ওদের থেকে যাওয়ার কথা ভেবেছিলেন, মনে মনে অনেক ইচ্ছাও ছিল। কিন্তু সারিনার অবস্থা দেখে আর কিছু বলার সাহস পেলেন না। শুধু মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন ঠিক আছে, ঠিক আছে আম্মু, আবার আসিও। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে নিল বাসায় যাওয়ার জন্য সুমাইয়া আর সারিনা। সারিনা সামিয়ানকে কল দিল তাদের নিয়ে যাওয়ার জন্য। ফোন কেটে দেওয়ার পর সে চুপচাপ বসে রইল। শরীরের যন্ত্রণা আর মনখানার ভার একসাথে যেন ওকে আরো দুর্বল করে দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যে সামিয়ান শিকদার বাড়ির সামনে এসে গাড়ি থামালো। তখন সুমাইয়া আর সারিনা বাড়ির সবার কাছ থেকে বিদায় নিল। রোজিনা শিকদার আবারও মাথায় হাত বুলিয়ে দিলেন, সাবধানে যেতে বললেন। মিতালি চোখে মুখে মন খারাপ লুকিয়ে রাখতে পারল না। সুমাইয়া আর সারিনা গাড়িতে উঠতেই মিষ্টি আর রূপা উঠে বসলো। শেখ বাড়ির পথে যেতে যেতেই যেহেতু রূপা আর মিষ্টিদের বাড়ি পড়ে, তাই সামিয়ান ঠিক করলো ওদের আগে বাড়িতে নামিয়ে দেবে। গাড়িতে ওঠার আগে সারিনা একবার পিছনে ফিরে তাকিয়েছিল। বুকের ভেতর অজানা একটা অপেক্ষা নিয়ে সে খুঁজছিল সেই অঙ্কিত মুখটা, যাকে না দেখলেও মনটা বারবার খুঁজে ফেরে। কিন্তু দুর্ভাগ্যবশত ভিড়ের মাঝেও তাকে আর চোখে পড়ল না। হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে সারিনা গাড়িতে উঠে বসলো। দরজা বন্ধ হতেই গাড়ি ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। আর শিকদার বাড়ির আলো ঝলমল পরিবেশটা ধীরে ধীরে পেছনে পড়ে রইল। অন্যদিকে আগন্তুক নিজের রুমের বারান্দায় দাঁড়িয়েছিল। দুহাত দিয়ে শক্ত করে রেলিং আঁকড়ে ধরে এতক্ষণ নিচের সব দৃশ্য পর্যবেক্ষণ করছে সে। আলো ঝলমলে ছাদ, মানুষের কোলাহল, হাসি আর ব্যস্ততার ভেতরে থেকেও তার চোখ খুঁজছিল নির্দিষ্ট একটা মুখ। হয়তো সেই রমণী কখনো জানবেই না তার আসার পর থেকেই বাড়ির ভেতরে একজন মানুষ নিঃশব্দে তাকে লক্ষ্য করে গেছে, একটুও নজর এদিক সেদিক না সরিয়েই, দূরত্ব বজায় রেখে নিজের উপস্থিতি আড়াল করে। গাড়ি চলে যাওয়ার শব্দ মিলিয়ে যেতেই আগন্তুকের চোখে এক ধরনের শূন্যতা ভর করল। সে ধীরে ধীরে রেলিং ছেড়ে দিল, কিন্তু দৃষ্টিটা এখনো সেখানেই আটকে রইল যেখানে একটু আগে সে দাঁড়িয়েছিল।